থেকেই যেমন আমাদের একটি ভিতর থেকে কিছু একটা ভালো ফিল হচ্ছিল না। আর আমরা যা দেখলাম যে প্রত্যেকটি বিল্ডিংয়ের দূরত্ব হবে প্রত্যেকটা বিল্ডিং থেকে 100 থেকে 200 ফিট। তো মোটামুটি সব বিল্ডিংয়ের কন্ডিশন সেমই, প্রত্যেকটা ফ্লোর এবং প্রত্যেকটি জানালা ভাঙা, মনে হচ্ছিল যেন কেউ বাইরে থেকে কেউ ইট মেরে বা ভিতর থেকে মানে টোটালি একটু একটু করে ভাঙা ছিল। সো আমি এবং ফয়সাল ভাই কৌতূহলবশত বিল্ডিংয়ের ভিতরে কি আছে দেখার জন্য খুব আমাদের যেতে ইচ্ছা হয়। তো বাকিরা না করলেও আমরা তাদের না উপেক্ষা করেই আমরা বিল্ডিংয়ের দিকে হাঁটা শুরু করলাম। তো রাস্তা থেকে বিল্ডিংয়ের দূরত্ব হবে 600 থেকে 700 ফিটের মতো। তো কোনো লাইট না থাকার ফলে আমরা আমাদের ফোনের ফ্ল্যাশ লাইট অন করেই আগাচ্ছিলাম সে বিল্ডিংয়ের দিকে। তো সেখানে যে দেখি সবগুলো বিল্ডিংয়ের দরজায় মোটামুটি অফ। তো আমরা যে বিল্ডিংটার নিচে ছিলাম সে বিল্ডিংটা হবে 5 থেকে 6 তলার মতো। তো আরেকটা জিনিস আমি রিমাইন্ডার দিতে চাই যে ওইখানে প্রত্যেকটা বিল্ডিংই 5 থেকে 7 তলার বেশি না, এবং প্রত্যেকটা বিল্ডিংয়ের জানালা খুবই ভাঙা ছিল এবং ভিতরে কিছু দেখা যাচ্ছিল না। তো দরজা বন্ধ থাকার ফলে আমরা দেখছিলাম যে অন্য কোনো উপায় কি ঢোকা যায় কিনা। তো তখন দেখতে পেলাম একটি জানালা বেশ ফাঁকা, সেটা দিয়ে একটি মানুষ খুব ইজিলি ঢুকতে পারবে। তো আমরা দুজনই কিছু না ভেবে ঢুকে পড়লাম। ঢুকতেই দেখি একদমই ঘুটঘুটে অন্ধকার, একদমই কিছু দেখা যাচ্ছে না। তো ফোনের ফ্ল্যাশ লাইটে যা দেখা যাচ্ছিল তাই। তো রাসেল ভাই, আমি মূলত এই পার্টটাই বলতে চাই যে যেটা আমরা তখন মানে ফিল করতে যাচ্ছি বা যেটা আমি কাহিনীটা বলতে যাচ্ছি এটার জন্য আমরা একদমই প্রস্তুত ছিলাম না। তো চারপাশে একদমই দেখি যে পেশেন্টসের বেড পড়া পরিত্যক্ত, এবং দেয়ালে রক্তের ছাপ, এবং আগের কালের মেডিকেল ইকুইপমেন্টসগুলো যেগুলো থাকে সেগুলো ছিল। অ্যান্ড অন টপ অফ দ্যাট ইটস রিয়েলি আ রাস্টি ইনসাইড, খুবই মাকড়সার জাল দিয়ে ভরা, খুবই ধুলাবালু এরকম একটা জায়গা। তো দেখে বোঝা যাচ্ছিল যে অনেক বছর যাবত এখানে হয়তো বা কোনো মানুষের আনাগোনাও নেই। হঠাৎ করে আমাদের খুব গরম লাগছিল, যদিও সেই রাতটার ওয়েদার ছিল -10 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা যখন বাইরে ছিলাম তখন ঠান্ডায় থাকা যাচ্ছিল না, বাট ওইখানে যাওয়ার পর থেকে আমাদের খুব গরম ফিল হওয়া শুরু করলো। তো আমাদের এসব দেখার পরে আমাদের ভিতরে একটা ভয় কাজ করছিল, তাও আমরা সাহস নিয়ে আরও এক্সপ্লোর করতে চাই, এবং ওইখানে আমরা একটা সিঁড়ি খুঁজে পাই সেকেন্ড ফ্লোরে ওঠার জন্য, এবং সেই সিঁড়ির দিকে আমরা অগ্রসর হই। তো সেকেন্ড ফ্লোরে উঠতেই আমরা দেখি যে আমাদের কিছু একটা মনে হলো যে আমাদের কাছে এরকম মনে হলো যে আমাদের সামনে দিয়ে হঠাৎ করে বাইরে কিছু একটা বাইরে কিছু একটা সাদা কালার চলে গেল। তো আমি ফয়সাল ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই আপনিও কি দেখেছেন? তো উনি বললো যে হ্যাঁ, আমারও কিছু মনে হচ্ছে এখানে দেখেছি। তো আমি বললাম যে ভাই, মনে হচ্ছে এই জায়গাটা সুবিধার হবে না, চলেন এখান থেকে আমরা চলে যাই। তো আমরা নিচের দিকে যখন আবার যাওয়া শুরু করলাম তখনই রাসেল ভাই হঠাৎ সেকেন্ড ফ্লোর থেকে একটি কান্নার শব্দ আমাদের কানে আসা শুরু করলো, এবং কান্নার শব্দটা আস্তে আস্তে রাগে পরিণত হচ্ছিল। তো এটা যতই সময় যাচ্ছিল এই শব্দটা একদমই আমাদের কাছে আসা শুরু করতেছিল। তো তখন মনে হলো যে একদমই আমাদের কানের পাশে এসে কেউ কান্না করছে। তারপর এগুলো ভেবে আমরা জোরে জোরে সূরা পড়া শুরু করলাম। তারপরে যখন আমরা বাহিরের রাস্তার দিকে যাব রাসেল ভাই, তখন দেখি যে একটি কর্নারে একটি সাদা জামা পরা একটি অবয়বের মতো দাঁড়িয়ে আছে। চুলগুলো খুবই বড় বড় এবং মাথাটা নিচের দিকে করা। তো মাথাটা নিচের দিকে করার কারণে আমরা তার চেহারাটা দেখতে পাচ্ছিলাম না। তো আমরা যখন হঠাৎ করে আমাদের ফ্ল্যাশ লাইটটা নিলাম তার দিকে, তখন আমরা জাস্ট দেখলাম যে সে হালকা করে তার মাথাটা উঁচু করেছে এবং বিকট একটি হাসি, সে হাসিটা আসলে বলে বোঝানোর মতো না, খুবই খুবই ভয়ঙ্কর একটা হাসি ছিল, এবং নিমিষের মধ্যেই জিনিসটি গায়েব হয়ে গেল। তো আমরা কিছু 7-5 না ভেবেই আমরা গাড়ির দিকে বের হয়ে গাড়ির দিকে দৌড়ানো শুরু করলাম।
সো গাড়িটা অন করাই ছিল, কিন্তু তাড়াহুড়োর মধ্যে আমি ভুলে গাড়িটি অফ করে দিই। তারপর যখন গাড়িটি স্টার্ট দেওয়ার জন্য ট্রাই করছিলাম তখন আর স্টার্টও নিচ্ছিল না। তো আমাদের সাথে থাকা শাওনি এবং শামিমা জিজ্ঞেস করছিল, তোমাদের কি হয়েছে, তোমাদের কি হয়েছে? তো আমরা আসলে এতটা ভীত অবস্থায় ছিলাম যে আমরা কিছু বলতে পারছিলাম না। তো আমরা ভয়ে গাড়ি থেকে বেরও হতে পারছিলাম না চেক করার জন্য যে গাড়ির কি হয়েছে। তখন আমরা যখন বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরের জানলার দিকে তাকাই, মূলত আমি ফার্স্টে দেখি যে যখন আমি বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরের দিকে তাকাই তখন দেখি যে হালকা চাঁদের আলোয় বোঝা যাচ্ছিল যে একটা সাদা অবয়ব আমার দিকে তাকিয়ে আছে। এটা দেখার সাথে সাথে আমি চিৎকার দিয়ে ওদের বললাম যে তোমরা দেখতেছো নাকি যে ওখানে কি একটা দাঁড়িয়ে আছে, এবং তারাও সেটা দেখছিল। তো রাসেল ভাই, আমি আর এটা নিতেই পারছিলাম না, কারণ এরকম কাহিনীর সাথে আমি কখনোই একা অভ্যস্ত ছিলাম না, আমি সাথে সাথে জ্ঞান হারাই। তো হঠাৎ কিছুক্ষণ পর আমি যখন উঠি, আমার চোখ খোলার পর আমি দেখি যে আমাদের আশেপাশে 2-3টা পুলিশের গাড়ি, এবং আমি সবাইকে জিজ্ঞেস করলাম যে পুলিশ কিভাবে আসলো বা তারপর কি হলো। তো ফয়সাল ভাই যখন আমি ওই জ্ঞান হারালাম, তো ফয়সাল ভাই হেল্পের জন্য দেখলো যে বাইরে মানে দূরে একটা পুলিশের গাড়ি অবস্থান করছিল। যারা আপনার নিউ ইয়র্কে থাকে তারা জানেন হয়তো, বা পুলিশের গাড়ি একটু হাইওয়েতে সাইডে এরকম থাকে সবসময় বসে হেল্পের জন্য। তো ওইখান থেকে একজনের পুলিশের আমরা হেল্প নিই। হেল্প যাওয়ার পরে তারা আসে এবং আমাদের খুব বকা দেয় এবং আমাদের বুঝায়ও, এবং বলে যে এই বিল্ডিংগুলোর ভিতরে ঢোকা একদমই ইললিগাল এবং ইটস আনসেফ। সে আমাদের গাড়ি স্টার্ট করতে হেল্প করলো এবং আমাদের লাস্টবারের মতো ওয়ার্নিং দিল এবং বলল যে ইউজুয়ালি এটা আসলে আমরা যা করেছি, এখানে ঢুকেছি, এটা খুব বড় একটা ফাইন খাওয়ার মতো একটা অপরাধ, কিন্তু আমাদের যে মেন্টাল কন্ডিশন উনি এটা দেখে পুলিশটা আসলে খুব ভালো ছিল, এই জন্য আমাদের লাস্ট ওয়ার্নিং দিয়ে আমাদের ছেড়ে দিল এবং বলল যে তোমরা তাড়াতাড়ি বাসায় চলে যাও। তো রাসেল ভাই, এই কাহিনীটা আমার এতটুকুই। তারপর যখন আমরা বাসায় গেলাম আলহামদুলিল্লাহ ভালো ছিলাম। তো কিছুদিন আমাদের যে ফয়সাল ভাই, ওনার কিছুদিন জ্বর থাকলেও কিন্তু পরবর্তীতে আমরা সবাই সুস্থ হয়ে থাকি এবং কখনো আমরা এরকম কিছু আর ফেস করি নেই আলহামদুলিল্লাহ। তো থ্যাংক ইউ সো মাচ। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে 238তম এপিসোডে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালোর দলে আছি। এখন কথা না বাড়িয়ে আমরা তৃতীয় ঘটনা যাব। একটু বলে রাখি, আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত। এর আগে একটি ঘটনা প্রচার করা হয়েছিল, যে ঘটনাটি হয়তো শেষাংশ আপনারা শুনতে পারেন। একটি অডিও ক্লিপ, চমৎকার একটি অডিও ক্লিপ, সেটার শেষ অংশ হয়তো আপনারা শুনতে পারেননি। দ্বিতীয় অংশটা কোনোভাবে বাদ পড়ে যায় এবং এরপরে আপনারা অনেকেই অনুরোধ করেছিলেন যে এই ঘটনাটা যেন আবার শোনানো হয়, যার কারণে আমি যেটা চিন্তা করলাম যে তাহলে এই ঘটনাটা আমরা শুনিয়ে ফেলি। তো আমরা প্রথম এবং দ্বিতীয় অংশ একসাথে প্রচার করছি, পার্ট 1 এবং পার্ট 2 আকারে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমাদের অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আপনারা ক্ষমা করবেন। চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাওয়া যাক ঘটনায়। পার্ট 1টা আপনারা আগেই শুনেছেন, তারপরেও যারা শুনেননি তারা শুনবেন, আর না হলে পার্ট 2 শুরু হবে ঠিক পার্ট 1-এর পরে। আজকের মতো আমি এই জন্য আপনাদের কাছে খুব বেশি রকমের কি বলবো, যে বেশি কথা বলবো না, কিন্তু আমি খুব ক্ষমা চাই আপনাদের কাছে যে এরকম একটা ভুল হয়তো খুবই অনাকাঙ্ক্ষিত এবং এর করা ঠিক হয়নি। এখন এমন একটা বিপদে পড়েছি, শুধুমাত্র পার্ট 2টা যদি আমি আজকে আপলোড করি তাহলে হয়তো আপনারা প্রথমটা বুঝবেন না। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন চলে যাওয়া যাক আমাদের আজকের পার্ট 1 এবং পার্ট 2 সেই ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জানতে চাইবো না, কারণ আমি জানি আপনি ভালোর দলে।
যেহেতু 2010 সাল থেকে আপনার সঙ্গে ছিলাম, আছি, আর যতদিন এই পথ চলা আপনার সঙ্গেই থাকব। আমি জিএম নিশাত জাহান, যশোর মনিরামপুর থেকে বলতেছি। আজ আমি যে ঘটনাটি শেয়ার করব, ঘটনাটি একটি ব্ল্যাক ম্যাজিক কেন্দ্রিক। আশা করি সকলের ভালো লাগবে। ঘটনা শুরু করার আগে কিছু কথা বলে নিই। আমি বাংলাদেশ আনসার বাহিনীতে চাকরি করি, যার কারণে স্টুডিওতে যে ঘটনা শেয়ার করা আমার পক্ষে সম্ভব না। বাংলাদেশ আনসার বাহিনীতে চাকরি করার সুবাদে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের লোকের সাথে চলাফেরা ওঠা বসা করা হয়, আর আমি যত সম্ভব চেষ্টা করি ঘটনা সংগ্রহ করার জন্য। আজ পর্যন্ত অনেক ঘটনা সংগ্রহ করছি, বাট সময় স্বল্পতার কারণে ঘটনা শেয়ার করা হয় না। এখন থেকে চেষ্টা করব প্রত্যেকটা এপিসোডে একটি করে ঘটনা দেওয়ার, যদি আপনি চান তো। আজ আমি যে ঘটনাটি শেয়ার করব, ঘটনাটি ঘটে আমারই একটা ফ্রেন্ডের সাথে। ঘটনার ভিতরে যে সকল নাম ব্যবহার করব, সকল নামই ছদ্মনাম হিসাবে ব্যবহার করব। ছদ্মনাম কেন ব্যবহার করব সেটা ঘটনার ভিতরেই আপনারা জানতে পারবেন। যেহেতু ঘটনাটা অনেক বড়, তো আর বেশি কথা বলবো না, আমি আমার ঘটনায় চলে যাই। আমার ফ্রেন্ড আমার সাথে ঘটনাটি যেভাবে শেয়ার করছে, আমি তার মতো করেই বলার চেষ্টা করতেছি, বাট ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমি অতটাও ভালো গুছিয়ে কথা বলতে পারি না। ফ্রেন্ডের নাম বিপ্লব, ছদ্মনাম। বিপ্লব আমার সাথে যেভাবে ঘটনা শেয়ার করছে, আমি বিপ্লবের মতো করেই বলতেছি। আমি বিপ্লব। আমি যখন 10ম শ্রেণীতে পড়ি, 8ম শ্রেণীর একটা মেয়েকে খুব বেশি ভালো লাগে। ভালো লাগা থেকে এক পর্যায়ে তাকে আমি ভালোবেসে ফেলি। তো ভালোবাসার একটা পর্যায়ে মেয়েটাকে আমি প্রপোজ করি, কিন্তু মেয়েটা আমার প্রপোজ অ্যাকসেপ্ট করে না, আমার প্রপোজাল প্রত্যাখ্যান করে। তো আমি আমার মনকে এটা ভেবেই সান্ত্বনা দিই যে একটা মেয়েকে ফার্স্ট টাইম প্রপোজ করলাম, সে তো আর এক চান্সেই হ্যাঁ করবে না, তার পিছু ঘুরতে হবে। ঘুরতে ঘুরতে হয়তো বা একটা দিন সে আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করবে। তো যে কথা সেই কাজ, আমি মেয়েটার পিছে সময় ব্যয় করতে থাকি, মেয়েটাকে ইমপ্রেস করার চেষ্টা করতে থাকি। তো কোনোভাবেই মেয়েটাকে ইমপ্রেস করতে পারতেছিলাম না, বা কোনোভাবে রাজি হচ্ছিল না। এভাবেই দিনকাল কাটতে থাকে। একটা পর্যায়ে আমি এসএসসি পরীক্ষা দিই, পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হই, কলেজে ভর্তি হই। কলেজে ভর্তি হওয়ার পরে মেয়েটার সাথে যোগাযোগ একটু কম হয়ে যায়, বাট ভালোবাসাটা বাড়তে থাকে। এখানে বলে রাখি, মেয়েটার বাড়ি আমাদের বাড়ির থেকে মাত্র 5 মিনিটের পথ। আমি যে স্কুলে পড়াশোনা করতাম, ওই স্কুলে যাওয়ার পথে আর কি মেয়েটার বাড়ি পড়ে। তো যেহেতু আমি ওই স্কুল মাঠে খেলাধুলা করতাম, আর সেহেতু ওই খেলাধুলা করতে যাওয়ার সময় আসার সময় মেয়েটাকে দেখার চেষ্টা করতাম, কথা বলার চেষ্টা করতাম। কখনো হতো, কখনো হতো না। তো এভাবেই দিনকাল কাটতে থাকে। এখানে মেয়েটার নাম আমি সুমি হিসাবেই ধরি, ছদ্মনাম। বলে রাখি, আমার স্বাস্থ্য ভাই মিনারুল, ছদ্মনাম। সুমি মিনারুল একই ক্লাসে পড়তো, আর মিনারুল আর সুমির ভিতরে খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। মিনারুল আর আমি যেহেতু সমবয়সী, 2-1 বছরের ছোট বড়, তো বন্ধুর মতোই চলাফেরা করতাম, খেলাধুলা চলাফেরা সবই একসাথেই করতাম। তো আমি মিনারুলের সাথে আমার কথাগুলো শেয়ার করি যে তোদের ক্লাসের আর সুমিকে খুব ভালো লাগে, তাকে আমি ভালোবেসে ফেলছি, তা তুই একটু সুমিকে বলে দেখ সুমি কি বলে। তো মিনারুল বলে যে আচ্ছা ঠিক আছে, আমি সুমির সাথে কথা বলবো, কথা বলে দেখি সুমি কি বলে। মিনারুল সুমিকে বলে আমার সম্পর্কে, বাট মিনারুলের সাথেও একই কথা বলে যে প্রেম ভালোবাসা আমার জন্য না, বা আমি এই মুহূর্তে প্রেম ভালোবাসা করতে চাই না। তো আমি তারপরেও হাল ছাড়ি না, সুমির পিছে সময় ব্যয় করতে থাকি, তাকে ইমপ্রেস করার চেষ্টা করি, তার পিছে ঘুরতে থাকি। তো কোনোভাবেই তাকে আমি রাজি করতে পারতেছিলাম না। এভাবেই কেটে যায় আরও 2টা বছর। আমি এইচএসসি পরীক্ষা দিই। এইচএসসি পরীক্ষার পরে যে 3টা মাস থাকে অবসর সময়, ওই 3টা মাসে আমি মানে একটা সিদ্ধান্ত গ্রহণ করি যে একটা মেয়ের পিছে আমি 3টা বছর ঘুরলাম, বাট তাকে রাজি করাতে পারলাম না। তো যে কোনোভাবেই তাকে আমার করে আমি শুনবো।
মনের ভিতরে একটা জিদ চলে আসে। আর জিদের কারণে আমি সিদ্ধান্ত নিই যে আমি সুমির উপরে ব্ল্যাক ম্যাজিক করব। তো যে ভাবা সেই কাজ, আমি কবিরাজ খুঁজতে থাকি, 2-3 জায়গা থেকে ব্ল্যাক ম্যাজিক করি, কিন্তু কোনো ফল পাই না। তো যেহেতু 2-3 জায়গা থেকে ব্ল্যাক ম্যাজিক করছি, কোনো ফল পাই নাই, তো আরও কবিরাজ খুঁজতে থাকি। একটা পর্যায়ে আমি একটা কবিরাজের সন্ধান পাই আমাদের বাড়ির থেকে আনুমানিক 30-35 কিলো দূরে। তো আমি সেই কবিরাজের বাড়িতে যাই। যাওয়ার পরে আমি দেখি যে কবিরাজ দুপুরবেলায় খাওয়া দাওয়া করতেছে। তো আমাকে দেখে কবিরাজ জিজ্ঞাসা করে, বাবা তুমি কে, কোথা থেকে আসছো, কেন আসছো? তো আমি কবিরাজকে বলি, আপনি খাওয়া দাওয়া শেষ করেন, খাওয়া দাওয়া শেষ করার পরে আমি আপনার সাথে কথা বলবো। কবিরাজ আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি বারান্দায় বসো, আমি খাওয়া দাওয়া শেষ করে আসি। তো আমি বারান্দায় বসি, বসার পরে কবিরাজ আসে। আসার পরে আমার কাছে জিজ্ঞাসা করে যে আমি কেন আসছি। তো আমি কবিরাজের সাথে সব কথা খুলে বলি যে আমি একটা মেয়েকে ভালোবাসি, আজ 3টা বছর ধরে তার পিছু পিছু ঘুরতেছি, বাট তাকে আমি কোনোভাবে রাজি করাতে পারিনি। তো আপনি কবিরাজি বিদ্যার মাধ্যমে কোনো কিছু করতে পারবেন কিনা? তো কবিরাজ আমাকে বলে যে হ্যাঁ আমি পারবো, তবে আমাকে কিছু জিনিস জোগাড় করে দিতে হবে। তো আমি বলি যে কি জিনিস জোগাড় করে দিতে হবে? তো কবিরাজ বলে যে জিনিসগুলো জোগাড় করে দেওয়ার পরে আমি যে প্রসেসিংগুলো তোমাকে বলবো, সেই প্রসেসিংগুলো যদি তুমি 100% পূরণ করতে পারো তাহলেই আমার কবিরাজি বিদ্যা সফল হবে, আর যদি না করতে পারো তাহলে কোনো ফল পাবা না। তো আমি বলি যে আচ্ছা ঠিক আছে, কি জোগাড় করতে হবে? তখন কবিরাজ আমাকে বলে যে কিছু পরিমাণ সরিষা, মেথি, আর সরিষার তেল, আর 3টা ডিম। তো আমি কবিরাজের বলি যে আমি এটা এখনই তো বাজার থেকে কিনে আনতে পারবো। কবিরাজ আমাকে বলে যে না, বাজার থেকে কিনে আনলে হবে না, আমি যেভাবে বলবো সেইভাবেই জিনিসপত্রগুলো জোগাড় করতে হবে, সংগ্রহ করতে হবে। তো আমি বলি যে আচ্ছা বলেন। তো কবিরাজ আমাকে বলে যে সরিষার মেথি তুমি যে দোকান থেকে কিনবা, দোকানদার যে দাম চাইবে সেই দামই তোমাকে দিয়ে আসতে হবে, কোনো দামাদামি করতে পারবা না। তো আমি বলি যে আচ্ছা ঠিক আছে। আর সরিষার তেল, এটা তোমাকে জোগাড় করতে হবে এমনভাবে যে যেখানে সরিষা ভাঙ্গায় অর্থাৎ ঘানিতে সকালবেলায় ফার্স্ট সিরিয়ালের যে লোকটা সরিষা ভাঙ্গানোর জন্য আসবে, আর ওই সরিষা ভাঙ্গানোর সময় প্রথম যে ফোঁটা তেল বের হবে, ওই প্রথম ফোঁটা তেল তোমাকে সংগ্রহ করতে হবে, আর সঙ্গে আরো কিছু তেল তুমি মিশাই নিয়ে আসবা। আর 3টা ডিম হতে হবে, একটা মুরগির লাইফে প্রথম যে ডিম পারে ওই ডিম হতে হবে, অর্থাৎ মুরগির প্রথম ডিম হওয়া লাগবে, 3টা ডিম, 3টা মুরগির। তো আমি এটা শুনে একটু ভ্যাবাচ্যাকা খেয়ে যায় যে একটা মুরগি কবে কখন প্রথম ডিম পাড়তেছে সেটা আমার পক্ষে তো জানা সম্ভব না। তো আমি এটা কিভাবে ম্যানেজ করব? তো কবিরাজকে আমি বলি যে আঙ্কেল, এটা আমি কিভাবে ম্যানেজ করব? তা আপনি কি একটু পারেন না এটা ম্যানেজ করে দিতে? তো কবিরাজ প্রথমে না করে। তো আমি কবিরাজকে অনেক অনুরোধ করি, অনুরোধ করার পরে কবিরাজ এক পর্যায়ে আমার কাছে কিছু টাকা দাবি করে যে তুমি এই টাকাটা দিতে পারলে আমি ডিম ম্যানেজ করে দিব। তো আমি তাতে রাজি হই। তো কবিরাজ আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি চলে যাও, তো আমি ডিম ম্যানেজ করার পরে তোমাকে ফোন দিব, তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও, ফোন দেওয়ার পরে তুমি আসবা। তো আমি বাসায় চলে আসি। বাসায় চলে আসার পরে আমি অন্যান্য যে জিনিসপত্রগুলোর কথা বলছে আমি সেগুলো সংগ্রহ করি। সংগ্রহ করে কবিরাজের জন্য অপেক্ষা করতে থাকি যে কবিরাজ কবে ফোন দেয়। আনুমানিক 10-12 দিন পরে কবিরাজ আমাকে ফোন দেয়, দিয়ে বলে যে তুমি কালকে আসো, তোমার কাজ আমি কালকে করব রাত 10টার সময়, 10টার পরে। তো আমি বাসার থেকে সেইভাবে রওনা দিই। আনুমানিক 9টা 9:30টার সময় কবিরাজের বাসায় যে উপস্থিত হই। কবিরাজ আমাকে বলে যে অন্যান্য জিনিসপত্রগুলো নিয়ে আসছি কিনা। তো আমি বলি যে হ্যাঁ নিয়ে আসছি। তো কবিরাজের হাতে সব বুঝাই দিই। বোঝানোর পরে কবিরাজ আমাকে বলে যে আমি যেদিকে যাব তুমি আমার সঙ্গে সঙ্গে যাবা আর কি। তো কবিরাজ হাঁটতে থাকি, আমি কবিরাজের পিছে হাঁটতে থাকি।
আনুমানিক 25 থেকে 30 মিনিট হাঁটার পরে আমরা উপস্থিত হই একটা শ্মশানের কাছে। এখানে বলে রাখি, শ্মশানে যাওয়ার সময় মানে কিছু দূর থেকে কোনো আলো বা কোনো বাড়িঘর বা কোনো আলো আর দেখতে পায় না, অর্থাৎ শ্মশানটা একটা নিরিবিলি জায়গা, আশেপাশে কোনো বাড়িঘর নাই। এখানে শ্মশানটার বর্ণনা দিয়ে দিই। শ্মশানটা একটা ছোট খালের উপরে অবস্থিত। শ্মশানের আশেপাশে প্রচুর পরিমাণে বন জঙ্গল বাগান, আর শ্মশানটা যে আহামরি বড় তাও না, ছোটখাটো একটা শ্মশান। তো শ্মশানে ঢোকার আগে কবিরাজ আমাকে বলে যে তোমার কাছে কি ফোন আছে? তা আমি বলি যে হ্যাঁ আছে, ফোন আছে। তা কবিরাজ আমাকে বলে যে ফোনটা বন্ধ করো। আমি ফোনটা যখন বন্ধ করি তখন দেখি যে 11টা বাজতে 2 মিনিট বাকি আছে। তো আমরা শ্মশানের ভিতরে ঢুকি। ঢোকার পরে কবিরাজ মাটিতে একটা বৃত্ত আঁকে। বৃত্ত আঁকার পরে আমাকে ওই বৃত্তর ভিতরে বসতে বলে, আর বলে যে এর ভিতরে, এই শ্মশানের ভিতরে যাই হয়ে যাক না কেন, আমি না ডাকা পর্যন্ত তুমি যেন বৃত্ত থেকে বের হবা না। তা আমি বলি যে আচ্ছা ঠিক আছে। তো আমাকে বৃত্তর ভিতরে বসিয়ে কবিরাজ শ্মশানের যে চিতা আছে যেখানে মানুষ পোড়ায় ওর উপরে ওঠে সকল জিনিসপত্র নিয়ে। তো উঠে কবিরাজ তার আসনে বসে। আসনে বসে রিচুয়াল শুরু করে। তো রিচুয়াল শুরু করার 1-2 মিনিট পর থেকেই আর কি শ্মশানের ভিতরে ঝড় শুরু হয়, প্রচুর পরিমাণে ঝড়। এত ঝড় যে সে মনে হচ্ছিল যে সকল গাছপালা আমাদের গায়ের উপর এসে পড়বে ভেঙে চুরে, সেরকম একটা অবস্থা। কিন্তু কোনো বাতাস শরীরে লাগে না, গায়ে লাগে না। তো মানে খুব বেশি ভয় করতেছিল, যার কারণে আমি চোখ বন্ধ করে ফেলি। যেহেতু বাতাস আমার গায়ে লাগতেছে না, তো আমি চোখ বন্ধ করে ফেললে তো আর কোনো কিছু দেখতে পারবো না। তো যার কারণে আমি চোখ বন্ধ করে ফেলি। চোখ বন্ধ করে যখনই ফেলি তখনই শুরু হয় অন্য একটি ঘটনা। ঘটনাটা এরকম যে প্রথমে কিছু হাসির শব্দ ভেসে আসে, পরবর্তীতে কান্নার শব্দ, মানে কানের ভিতরে আসে আর কি কান্নার শব্দ থেমে যে শুরু হয় একটা পৈশাচিক চিৎকার। মানে সেই চিৎকারের কথা আসলে ভাষায় প্রকাশ করা কোনোভাবেই সম্ভব না। তো এতটুকু বলতে পারি, চিৎকারটা ছিল এমন, কোনো মানুষ যদি মারা যায় আর মৃত্যুর সময় যে কষ্টটা পায়, সেই কষ্টের কারণে যদি কেউ চিৎকার করে সেরকমই চিৎকার আর কি। তো এমনটাই মনে হচ্ছিল যে শয়ে শয়ে মানুষ মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে, আর সেই কাতরানোর শব্দটাই কানে ভেসে আসতেছে। তো আস্তে আস্তে শব্দটা বাড়তে থাকে। একটা পর্যায়ে মনে হচ্ছিল যে আমার কান ফেটে যাবে, সেরকম একটা অবস্থা। কোনো কিছু সহ্য করতে না পেরে আমি কান এঁটে ধরি, কিন্তু শব্দের মতোই হয়ে যায়। কান এঁটে ধরলেও কোনো কাজ হয় না। এভাবে কতক্ষণ সময় যায় বলতে পারি না। একটা সময় দেখি যে ঝড়ও নাই, কোনো শব্দও নাই, সব কিছুই ঠান্ডা। তো আমি তখনও চোখ খুলি না। তো মানে পাশ থেকে শুনি যে কবিরাজ আমাকে ডাকতেছে যে ওঠো। আমি উঠে কেবলমাত্র পা বৃত্ত থেকে বের করব, এর ভিতরেই কবিরাজ সীতার উপর থেকে আমাকে ধমকের স্বরে বলে যে তোমাকে না বলছি যে যাই কিছু হয়ে যাক বৃত্ত থেকে বের হবো না আমি না ডাকা পর্যন্ত। তো কবিরাজ যখন এই কথা বলে আমি একটু অবাক হই যে এই মাত্রই না আমাকে ডাকলো। তো কোনো কিছু না বুঝে আমি আবারও বৃত্তর ভিতরে বসে পড়ি, আবারও চোখ বন্ধ করে ফেলি, কান এঁটে ধরি, আবারও সেই শব্দ, আবারও সেই ঝড় শুরু হয়। এইভাবে কতক্ষণ যায় জানি না, মনে হয় 15-20 মিনিট এইভাবেই চলে। তো চলার পরে রিচুয়াল শেষ হয়, কবিরাজ আসে, এসে আমার গায়ে হাত দিয়ে আমাকে ডাকার পরে আমরা বের হই, শ্মশান থেকে বের হই। বের হওয়ার পরে আমি ফোনটা অন করি। ফোনটা অন করেই আমি অবাক হয়ে যাই যে আমি দেখি যে ভোর 4টা বাজে। তো আমি একটু অবাক হই এই কারণে যে আমরা ঢুকছি 11টার সময়, আনুমানিক 1 ঘন্টায় লাগুক, তার বেশি লাগার কথা না, 4টা কিভাবে বাজে এই ভাবতে ভাবতেই আর কি কবিরাজের বাসায় চলে আসি। যেহেতু সারা রাত জাগা ছিলাম, একটু ক্লান্ত, তো আমি কবিরাজের বাসায় যেয়ে ঘুমাই পড়ি। সকালবেলায় কবিরাজি আমাকে ঘুম থেকে ডেকে তুলে বলে যে এই যে রিচুয়াল করছি এখন
আমি যেভাবে যা করতে বলবো সেভাবে যদি তাই করতে পারো তাহলে তুমি সাকসেস হতে পারবা, যদি না করতে পারো তাহলে আর কোনো কিছু করার নাই, কোনো কিছু হবে না। তো আমি বলি যে কি করতে হবে বলেন। তখন কবিরাজ একে একে সবগুলা জিনিস বের করে, প্রথমে মেথি আর সরিষা বের করে দিয়ে বলে আর সঙ্গে কিছু পরিমাণ সিঁদুর। তো কবিরাজ আমাকে বলে যে এই মেথি আর সরিষা একসঙ্গে পোড়াতে হবে, যখন পোড়াবা তখন ওই সিঁদুর আর কি ওর ভিতরে ছিটাই দিতে হবে। আর এই যে সরিষার তেল এটা মেয়ের শরীরে কোনোভাবে লাগাই দিতে হবে অথবা ছিটাই দিতে হবে। তো আমি বলি যে আচ্ছা ঠিক আছে। পরবর্তীতে ডিম বের করে, 3টা ডিমের গায়ে 3 কালারের লেখা, একটা ডিমের গায়ে সাদা কালারের লেখা আরবিতে, আর একটা ডিমের উপরে কালো কালার দিয়ে লেখা, একটা ডিমের উপরে লাল কালার দিয়ে লেখা, সবে আরবিতে লেখা। তো আমাকে বলে যে এই সাদা কালারের লেখা যে ডিমটা এটা পুঁততে হবে দোসুলাই, অর্থাৎ আমাদের যশোরের ভাষায় মাটির চুলা, এক পাশে তরকারি এক পাশে ভাত, মানে কাঠ ঢুকানো ছিদ্র একটাই, যাকে আমাদের যশোরের ভাষায় দোসুলা বলে, অন্যান্য জায়গায় কি বলে আমি জানি না। তো দোচুলায় পুঁততে হবে। মনে রাখতে হবে যেদিন রাতে তুমি এই ডিমটা পুঁতবা ওই দিন পরের দিন সকালবেলায় ওই চুলায় রান্না হওয়া লাগবে। তো আমি বলি যে আচ্ছা ঠিক আছে। আর লাল কালার আর কালো কালারের যে লেখা যে ডিম দুইটা এটা পুঁততে হবে জোড়া কবরে, অর্থাৎ স্বামী স্ত্রীর কবরে। তো আমি বলি যে আচ্ছা ঠিক আছে। তো কবিরাজ এখানে বলে যে এই ডিম পুঁতা আর সরিষা পোড়ানো এটা একই রাতে করতে হবে, আর মনে রাখতে হবে রাত 12টার পরে 4টার ভিতরে করতে হবে, অর্থাৎ 12টার আগেও করা যাবে না, 4টার পরেও করা যাবে না। তো আমি সবকিছু বুঝে নিয়ে কবিরাজের কাছ থেকে বিদায় হয়ে বাড়ি চলে আসি। বাড়ি চলে এসে ভাবতে থাকি যে এখন কিভাবে কি করা যায়। আমার অতটাও সাহস ছিল না যে আমি একা একা কোনো কিছু করব। তো এখানে বলে রাখি আমি কবিরাজের কাছে একটা প্রশ্ন করি যে আমি মানে একা একা কাজ করা যাবে কিনা বা অন্য কেউ করলে হবে কিনা। তো কবিরাজ আমাকে বলে যে একা একাই করতে হবে, কিন্তু অন্য যে কেউ করলে হবে। তো মনে রাখতে হবে যে সঙ্গে লোকও যাওয়া যাবে। মনে রাখতে হবে যে কবরে তোমরা ডিমটা পুঁতবা ওই কবর থেকে এতটাই, মানে যে পুঁততে যাবে তার থেকে এতটাই দূরত্বে থাকতে হবে যে একে অপরের কেউ কাউকে যেন দেখতে না পায়। তো আমি বলি যে আচ্ছা ঠিক আছে। তো আমি বাসায় আসার পরে ভাবতে থাকি যে কি করব। তো একটা পর্যায়ে আমি মিনারুলের সাথে সব ঘটনা শেয়ার করি। তো মিনারুল আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে, কবে কি করবে আমাকে একটু জানাস, আমি তোর সঙ্গে থাকবো। এখানে বলে রাখি আমার ফুপুর বাড়ি আমাদের বাড়ির থেকে একটু দূরে। তো আমার ফুফাতো একটা ভাই আছে যার নাম হলো মামুন। আমরা 3 জন, মামুন, আমি আর মিনারুল, প্রায় সমবয়সী, চলাফেরা খেলাধুলা সব একসঙ্গে। তো আমি মামুনের সাথেও ঘটনাটা শেয়ার করি যে এই করছে, এখন কি করা যায়। তো মামুনও আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে আমিও থাকবো তোর সাথে। তো আমরা একটা দিন ঠিক করি যে অমুক দিন এই কাজটা করব। তো যেদিন করব এই দিন রাত্রেবেলায় সন্ধ্যা থেকে রাত 12টা বাজার অপেক্ষা করতে থাকি সবকিছু কমপ্লিট করে। তো 12টার সময় আর কি আমি ডিম পোতার জন্য দোসুলা খুঁজতে ওই ফুফুদের বাড়ি পাই। মামুন আমাকে বলে যে আমাদের বাড়ি দোসুলা আছে, তো সকালবেলায় মা ওই জায়গায় রান্না করে, দোসুলায় রান্না করে। তো আমি যে মামুনদের বাড়ি যে দোসুলা আছে ওখানে ডিমটা পুঁতে রেখে আসি 12টার পরে। আর পরবর্তীতে খুঁজতে থাকি জোড়া কবর। তো বেশি খোঁজাখুঁজি লাগে না, প্রথম কবরটা পেয়ে যায় আমাদের মসজিদের সামনেই একটা জোড়া কবর, স্বামী স্ত্রীর কবর। তো মামুন বলে যে আমি ওই জায়গায় যাচ্ছি, যেহেতু মসজিদের সামনে আশেপাশে বাড়িঘর আছে, কোনো ভয়ের কোনো কিছু ছিল না। তো মামুন ওখানে যায় যে ডিমটা পুঁতে রেখে আসে কোনো সমস্যা ছাড়াই। আমরা বিভ্রান্তিতে পড়ি দ্বিতীয় কবরটা নিয়ে, অর্থাৎ দ্বিতীয় কবর খোঁজার ক্ষেত্রে। দ্বিতীয় কবরটা যখন আমরা খুঁজতে থাকি তো জোড়া কবর আমরা পাচ্ছি অনেক জায়গায়, বাট এমন জায়গায় পাচ্ছি যেখানে যাওয়া আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না, কারণ যে জায়গায় পাচ্ছি খুব ভয়ের জায়গা। তো অনেক খোঁজাখুঁজির পরে একটা জোড়া কবর পাই।
আমাদের বাড়ির পাশেই আর কি, মানে একটু দূরে একটা জোড়া কবর, তার আশেপাশে কিছু বাড়িঘর আছে। যে বাড়িঘরগুলো আছে তাদেরই পারিবারিক কবরস্থান। তো কবরের স্থানের পাশে যেহেতু বাড়িঘর, মানে খুব বেশি যে ভয়ের জায়গা তাও কিন্তু না, আবার ভয় নাই সেটা বললেও ভুল হবে। তো যাই হোক, আমরা ওটাই পোতার সিদ্ধান্ত গ্রহণ করি যে ওই জায়গায় যেহেতু আশেপাশে বাড়িঘর আছে তো ওই জায়গায় পুঁতবো। তো ওই জায়গায় যাবে কে? তো মিনারুল বলে যে আমি যাব। তো মিনারুল চলে যায়। যাওয়ার পরে মিনারুলও কোনো সমস্যা ছাড়া ডিমটা পুঁতে চলে আসে। তা আমরা মহা খুশি। আর বাদ বাকি যে কাজগুলো সেটাও কোনো সমস্যা ছাড়াই হয়ে যায়। তো আমরা মহা খুশি যে যাই হোক সব কাজই কোনো সমস্যা ছাড়া হয়ে গেছে। তো আমরা সুমির রেসপন্সের জন্য অপেক্ষা করতে থাকি যে সুমির রিয়াকশনটা কি আসে। তো আল্লাহর রহমতে 1 সপ্তাহের ভিতরে সুমি আমার প্রতি দুর্বল হতে থাকে। একটা পর্যায়ে সুমি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে, আমাকে ভালোবাসতে শুরু করে। তো খুব সুন্দরভাবে দিনকাল কাটতেছিল, কোনো সমস্যা ছাড়া খুব ভালোভাবে দিনকাল কাটতেছিল। একটা সময় সুমির ফ্যামিলির থেকে সুমিকে বিয়ে দেওয়ার জন্য পাত্র দেখতে থাকে। তো সুমি আমাকে ফোন দিয়ে জানায় যে বিপ্লব, আমার জন্য তো ছেলে দেখতেছে, তো এখন আমি কি করব? তো আমি সুমিকে বলি তাহলে চলো একটা কাজ করি, আমরা বিয়ে করে ফেলি। তো সুমি আমার কথায় রাজি হয়ে যায়। তো আমি, মামুন, মিনারুল আর সুমির একটা দুলাভাই মিলে কোড ম্যারেজ করে ফেলি। তো কোড ম্যারেজ করার পরে সুমির মতো সুমির বাসায়, আমি আমার মতো পড়াশুনো করতে থাকি। এভাবেই দিনকাল কাটতে থাকে কোনো সমস্যা ছাড়া। সমস্যা শুরু হয় বিয়ের মাসখানেক পরের থেকে। সমস্যাটা হয় হঠাৎ করে একদিন মামুন আমাকে বলে যে ভাই, গতকাল রাতে আমি একটা স্বপ্ন দেখলাম, স্বপ্নের কোনো আগামাতা বুঝলাম না, কেন দেখলাম সেটাও জানি না। তো আমি মামুনকে বলি যে কি স্বপ্ন দেখছিস? তো মামুন আমাকে বলে যে এরকম স্বপ্নে দেখতেছি যে একটা কালো অবয়ব আমার সামনে আসছে, সামনে আসার পরে আমাকে বলতেছে যে তোরা যে কাজটা করছিস আদৌ ভালো কাজ করিসনি, এর জন্য তোদের ফল ভোগ করতে হবে, তোদের মরতে হবে। এ কথা বলে অট্ট হাসি দিয়ে আমার সামনের থেকে চলে যায়, আমার ঘুম ভেঙে যায়। তো আমি মামুনকে বলি যে তুই যে স্বপ্ন দেখছিস এটা হয়তো বা দুঃস্বপ্ন। তো মামুনও আমার কথায় সায় দিয়ে আর কি মেনে নেয় যে হতে পারে। তো ওই দিন বিকাল বেলায় মিনারুলও আমার সাথে একই কথা বলে যে ভাই, আমি একটা স্বপ্ন দেখছি, তো কেন দেখছি, কি কারণে দেখছি তা জানি না। তো আমি মিনারুলকেও বলি যে কি স্বপ্ন। মিনারুলও আমার সাথে সেম কথাটাই বলে যে এরকম স্বপ্নটা হলো, মানে আমি ঘুমানোর পরে আমার সামনে একটা কালো অবয়ব আসছে। কালো অবয়ব আসার পরে সে আমাকে বলতেছে তোরা যে কাজটা করছিস আদৌ ভালো কাজ করিসনি, এর ফল তোদের ভোগ করতে হবে, তোদের মরতে হবে। এই বলেই অবয়বটা অট্ট হাসিতে ফেটে পড়ে। যখনই হাসতে থাকে তখনই আমার ঘুম ভেঙে যায়। তো এটা শোনার পরে আর কি আমি একটু ভাবতে থাকি যে কেন হলো মিনারুল আর মামুনের সাথে। তো আমি কোনো কিছু বুঝতে পারতেছিলাম না। তো মিনারুলকেও আমি একই কথা বলি যে তুই দুঃস্বপ্ন দেখছিস। এরপরে মিনারুল আর মামুনের সাথে সমস্যা হলেও আমার সাথে কোনো সমস্যা হয় না। আমার সাথে সমস্যা হয় ওর 2 দিন পরে। আমি রীতিমতো রাতের বেলায় ঘুমাতে যাই, ঘুমের ভিতরে স্বপ্ন দেখি একটি কালো অবয়ব ও একটি সাদা অবয়ব, অর্থাৎ সাদা কালারের পোশাক পরে একটা অবয়ব আমার সামনে আসে। সামনে এসে ওদের মতো আমাকেও বলে কালো অবয়বটি যে তোরা যে কাজটা করছিস আদৌ ভালো কাজ করিসনি, এর ফল তোদের ভোগ করতে হবে, তোদের মরতে হবে। স্বপ্নটা দেখে ওই অট্ট হাসিতেই আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে আমি ভাবতে থাকি যে এরকম স্বপ্ন কেন দেখতেছি, আর একই স্বপ্ন 3 জন দেখলাম, তার মানে কোনো না কোনো সমস্যা আমাদের ভিতরে আছে, যার কারণে আমরা 3 জনই একই স্বপ্ন দেখলাম। তো আমি এই কথা মামুন আর মিনারুলের সাথে কোনো কিছু বলি না। কেন বলি না? যদি ওরা ভয় পেয়ে যায় এই কারণে। তো এভাবেই সপ্তাহখানিক আর কারোর সাথে কোনো কিছু হয় না। 1 সপ্তাহ পরে ঘটে আমার সাথে আরও একটি ঘটনাটি এরকম, স্বপ্নের ভিতরে আবারও সেই কালো অবয়বটি আমার সামনে আসে।
সামনে আসার পরে অট্টহাসিতে সে আবারও বলতে থাকে যে তোরা যে কাজটা করছিস আদৌ ভালো কাজ করিসনি, এর ফল তোদের ভোগ করতে হবে, তোদের মরতে হবে। এটা বলে হাসতে হাসতে সে আমার বুকের উপরে এসে বসে। বুকের উপরে যখন এসে বসে আমি চিৎকার করার চেষ্টা করি, হাত পা নাড়ানোর চেষ্টা করি, কিন্তু কোনো কিছুই করতে পারি না। এমনটা মনে হচ্ছিল যে আমার কথা বন্ধ হয়ে গেছে, গায়ের শক্তি চলে গেছে, আমি অবাক হয়ে গেছি, এরকম একটা সিচুয়েশন হয়েছিল। তো একটা পর্যায়ে কালো অবয়বটি আমার গলা চেপে ধরে। তো গলা চেপে ধরার পরে আমি অনেক চেষ্টা করি গলাটা ছাড়ানোর, চিৎকার করার, দোয়া কালাম যা পারি সেটা পড়ার, আল্লাহর নাম নেওয়ার, কিন্তু কোনো কিছুই আমি করতে পারি না। শুধু চেয়ে দেখি যে সে আমার গলা চেপে ধরছে। একটা পর্যায়ে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাইতে থাকে। আমি ভাবতে থাকি আজই মনে হয় আমার শেষ দিন, আজই হয়তো আমি মারা যাব। এমন একটা পর্যায়ে ফজরের আজান ভেসে আসে। তো যখনই ফজরের আজান ভেসে আসে তখনই কালো অবয়বটি আমার গলা ছেড়ে দেয়। গলা ছেড়ে দিয়ে আমার বুকের উপর থেকে উঠে চলে যায়। চলে যাওয়ার সময় আমাকে বলতে থাকে যে আজকের মতো তুই বেঁচে গেলে, দ্বিতীয় দিন তোকে কে বাঁচাবে। এটা বলে সে কালো অবয়বটি অদৃশ্য হয়ে যায়। আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরে আমি অনুভব করি যে আমার গলায় প্রচুর পরিমাণে ব্যথা, ঘাড় নাড়াতে পারতেছি না, গলায় প্রচুর ব্যথা। তো আমি আবারও ঘুমায় পড়ি। সকালবেলায় যখন ঘুম থেকে উঠি, ঘুম থেকে উঠে আয়নার সামনে যেয়ে দেখি আমার গলায় 2টা আঙ্গুলের দাগ হয়ে গেছে। তো আমি মিনারুল আর মামুনের সাথে রাতে ঘটে যাওয়া ঘটনাটি শেয়ার করি। তো মিনারুল আমাকে বলে যে আমরা যে মানে তুই যে ব্ল্যাক ম্যাজিকটা করছিস এর কোনো প্রভাব আমাদের উপরে আসতেছে কিনা, না হলে একই স্বপ্ন 3 জনে দেখা তো কোনোভাবে পসিবল না। তো আমি মিনারুলের কথাই সম্মত জ্ঞাপন করে বলি যে হলেও হতে পারে। তো মিনারুল আর মামুন বলে তাহলে এক কাজ করি, তুই যে কবিরাজের কাছ থেকে ব্ল্যাক ম্যাজিক করছিস ওই কবিরাজের কাছে যাই। তো যে কথা সেই কাজ, আমরা 3 জন কবিরাজের কাছে যাই। যাওয়ার পরে কবিরাজকে আমরা সব ঘটনা শেয়ার করি আমাদের সাথে ঘটে যাওয়া। তো কবিরাজ আমাদেরকে বলে যে তোমরা যেটা ভাবছো যে ব্ল্যাক ম্যাজিকের জন্য এরকম তোমাদের উপরে সমস্যা হচ্ছে, হলেও হতে পারে। যেহেতু তোমরা ডিম পুঁতে আসছো কবরে, তো কবরের যে বাসিন্দা শুয়ে আছে বা যে মৃত ব্যক্তি যারা আছে তাদের যে কারিন জিন, হয়তো বা তোমরা ডিম পুঁতে রাখাতে তাদের কোনো প্রবলেম হচ্ছে বা সমস্যা হচ্ছে, যার কারণে তোমাদের প্রতি তারা ক্ষিপ্ত, আর সেই ক্ষিপ্ততার কারণেই তোমাদের উপরে আক্রমণ করছে। তো টেনশন করার কোনো কিছু নাই। আমি 3টা তাবিজ তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা তাবিজ 3টা ব্যবহার করো, আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হবে না। তো কবিরাজ আমাদেরকে 3টা তাবিজ দেয়। তাবিজ দেওয়ার পরে আমরা 3টা তাবিজ নিয়ে বাসায় চলে আসি। আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয় না 2-3 মাস মতো। তো 2-3 মাস পরে আমাদের বাড়ির থেকে 6-7 কিলোমিটার দূরে একটা জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। তো আমরা 3 জন যাই সে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে বাড়ির থেকে সন্ধ্যাবেলায়। তো সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হতে হতে রাত 2টা বেজে যায়। তো 2টার সময় আমরা ভাবছিলাম যে যেহেতু সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে অনেক লোক যাইবে, তো অনেক রাত হলেও হয়তো বা গাড়ি ঘোড়া যানবাহন পাবো, কিন্তু আমরা কোনো যানবাহন পাই না। তো আমরা যেহেতু যানবাহন পাই না, তো হাঁটতে হাঁটতে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি। যে কথা সেই কাজ, আমরা হাঁটতে থাকি। তো হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিই যে মেন রাস্তা দিয়ে যাইতে হলে আমাদের 6-7 কিলো পথ যাওয়া লাগবে। আর আমরা যদি একটা মানে অন্য সাইড দিয়ে যাই তাহলে আমাদের 3-4 কিলো পথ যাওয়া লাগবে। অর্থাৎ আমরা যদি মানে ভিতর রাস্তা দিয়ে যাই তাহলে হয়তো বা শর্টকাটে আমরা 3-4 কিলোর ভিতরে বাড়ি পৌঁছাতে পারবো। তো আমি মিনারুল আর মামুনকে বলি যে আমরা এই শর্টকাট রাস্তা দিয়ে যদি বাসায় যাই তাহলে আমাদের পথ কম হবে, হাঁটা কম লাগবে, আমরা শর্টকাট হয়েই যাই। তো মিনারুল মামুন আমার কথায় সম্মতি প্রকাশ করে। তো আমরা হাঁটতে থাকি। এখানে বলে রাখি মেন রাস্তার থেকে শর্টকাট রাস্তায় যাইতেও আধা কিলো মতো পথ পড়ে আর কি শর্টকাট রাস্তা। তো আমরা মেন রাস্তা দিয়ে হাঁটতে থাকি।
তো যখনই আমরা শর্টকাট রাস্তায় ঢুকবো তার কিছুক্ষণ আগে আমরা লক্ষ্য করি যে আমাদের সামনে একটা মহিলা হেঁটে যাচ্ছে, কালো বুরকা পরা। তো আমরা চিন্তা করলাম যে অনুষ্ঠান দেখতে গেছিল, হয়তো বাসার দিকে যাচ্ছে। তো আমরা কোনো কিছু না ভেবে হাঁটতে থাকি, গল্পগুজব করতে থাকি। তো একটা পর্যায়ে ওই মহিলাটা ওই আমরা যে রাস্তা দিয়ে শর্টকাটে ঢুকবো ওই রাস্তার মোড়েই আর কি দাঁড়িয়ে যায়। দাঁড়ানোর পরে মহিলাটি বাগানের দিকে হাঁটতে থাকে আর বলতে থাকে, তোরা যে কাজটা করছিস আদৌ ভালো কাজ করিসনি, এর ফল তোদের ভোগ করতে হবে, তোদের মরতে হবে। এই কথা বলেই আর কি বোরকা পরা মহিলাটি বাগানের ভিতরে ঢুকে যায়। তো এই কথা শুনতে শুনতে আমরা দাঁড়িয়ে যাই। তো পিছন থেকে দেখি একটা হুজুর আমাদের সামনে আসে, মানে হুজুর আসে আর কি পিছন থেকে। তো আমরা মনের অজান্তেই হুজুরকে সালাম দিই। হুজুর সালামের উত্তর নেয়। হুজুরের সাদা পাঞ্জাবি পরা ছিল, মুখ ভর্তি দাড়ি, মনে হলো যে 70-75 বছর বয়স, সেরকমই আর কি। তো সালামের উত্তর নেয়। উত্তর নেওয়ার পরে হুজুরটা আমাদেরকে বলে যে তোমরা শর্টকাট রাস্তা না যেয়ে মেন রাস্তা দিয়ে বাড়ি চলে যাও, তোমাদের জন্য ভালো হবে। তো আমরা এটা বলেই হুজুর আর কি আমাদের পাশ কাটিয়ে চলে যাই। তো চলে যাওয়ার পরে আমরা বলি যে দূর, এই মেন রাস্তা দিয়ে যাইতে গেলে 6-7 কিলো পথ হাঁটতে হবে, শর্টকাটে গেলে আমাদের পথ কম হবে, আমরা এই রাস্তা দিয়ে যাব। তো হুজুরের কথার কর্ণপাত না করে আমরা শর্টকাট রাস্তা ধরি। এখানে শর্টকাট রাস্তার একটু বর্ণনা দিয়ে রাখি। শর্টকাট রাস্তার আমরা যেখান থেকে শর্টকাটে ঢুকছি ওখান থেকে একটা গ্রামের পরে একটা মাঠের পরে কিছু বাগান, আর বাগান পার হয়ে একটা শ্মশান। আর শ্মশানটা পার হলেই 1/2 কিলো 1 কিলো দূরে আমাদের বাসা। তো আমরা গল্পগুজব করতে থাকি, হাঁটতে থাকি, গ্রাম পার করি, মাঠও পার করি। মাঠ পার করে আমরা যখন বাগানের মাঝামাঝি পর্যায়ে আসি তখনই আমাদের সামনে একটা প্রাণী লাফ দিয়ে রাস্তার এপাশ থেকে ওপাশে চলে যায়। প্রাণীটা ছিল, আসলে প্রাণীটার বর্ণনা দেওয়া সম্ভব, বাট প্রাণীটা যে কি সেটা আমি জানি না। অনেক জিওগ্রাফি চ্যানেল দেখি, বাট কখনো এরকম প্রাণী দেখি নাই। প্রাণীটা ছিল, মুখটা ছিল বানরের মতো, হনুমানের মতো, আর লেজটা ছিল বানরের থেকে লম্বা, অর্থাৎ হনুমানের তো দেখা যাচ্ছে কালো মুখ হনুমান আমাদের যশোর কেশবপুরে পাওয়া যায়, তার লেজ তো 2 হাত 2.5 হাত মতো লম্বা হয়, কিন্তু এর লেজটা ছিল 5-7 হাত লম্বা। আর ক্যাঙ্গারো যেমন সামনের 2টা পা খাটো, ঠিক এরও সামনের 2টা পা খাটো ছিল। তো ক্যাঙ্গারু তো আমাদের বাংলাদেশে থাকা সম্ভব না। তো প্রাণীটা কি, এটাই আমরা 3জন ভাবতে থাকি, 3জনই একসঙ্গে দেখি। তো আমরা নিজেদের মনকে বিভিন্নভাবে সান্ত্বনা দিই যে হতে পারে কোনো প্রাণী, হয়তো বানরও হতে পারে। তো যাই হোক, আমরা আবারও হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে শ্মশানের কাছে চলে আসি। আমরা যখন শ্মশান থেকে 200-300 মিটার দূরে থাকি তখনই মানে রাতের বেলা তো অন্ধকার, তো 200-300 মিটার দূরে যখন থাকি তো মনে হচ্ছিল এতটাই অন্ধকার জায়গাটা যে আমাদের নিজেদের শরীর আমরা নিজেরাই দেখতে পাচ্ছি না, এরকম একটা অবস্থা, এরকম অন্ধকার আর কি। তো ওই অন্ধকারের ভিতরেই আমরা হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে আমরা দেখি যে আমরা শ্মশানের মাজায় দাঁড়ানো। তো আমরা শ্মশানের মাজায় দাঁড়ানো, মানে শ্মশানের মাজায় আমরা যখন দেখি তখন আমরা একটু অবাক হই যে কিভাবে সম্ভব, আমরা তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, শ্মশানের ভিতরে কিভাবে আসলাম? আমরা তো রাস্তায় ছিলাম, শ্মশানে কখন আসলাম? তো এই কথা ভাবতে ভাবতেই শুরু হয় ঝড়ের সাথে পৈশাচিক সেই হাসি। আসলে ঝড় হচ্ছিল এত পরিমাণে যে গাছপালা সবই আমাদের গায়ের উপরে এসে পড়বে সেরকম একটা অবস্থা, কিন্তু কোনো বাতাস আমাদের গায়ে লাগে না। আর হাসির শব্দটা সময়ের সাথে সাথে বাড়তে থাকে, সময়ের সাথে সাথে হাসির শব্দ বাড়ে, আর হাসির সঙ্গে কিছু পরিমাণ কান্নার শব্দ, আর্তনাদের শব্দ। তো আর্তনাদটা ওই আগের আর্তনাদের মতোই, যে ব্ল্যাক ম্যাজিক করার সময় যে আর্তনাদটা শুনছিলাম, মানুষ মারা গেলে যে
মানে মৃত্যু যন্ত্রণা ভোগ করার সময় যে পরিমাণে কষ্ট হয়, ওই কষ্টর কারণে যে শব্দটা হয় সেরকমই একটা শব্দ। আসলে সেটা বলে বোঝানো সম্ভব না যে কেমন শব্দ। যাই হোক, তো এতটাই শব্দ যে একটা মানুষ আসলে সেই শব্দ মানে শব্দ সহ্য করার মতো ক্ষমতা একটা মানুষের হওয়ার কথা না। তো আমরাও রীতিমতো সহ্য করতে পারতেছিলাম না। একটা পর্যায়ে আমরা দৌড়ানোর চেষ্টা করি বা দৌড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করি। তো তিনজনের হাত ধরে আমরা দৌড়ানো শুরু করি। এখানে বলে রাখি শ্মশানের দক্ষিণ পাশে মাঠ। তো আমরা মাঠের দিকেই দৌড়ানো শুরু করি। মাঠের দিকে দৌড়াতে দৌড়াতে একটা পর্যায়ে ঝড়ও নাই, কোনো শব্দও নাই। তা আমরা চিন্তা করি হয়তো আমরা সেফ জায়গায় চলে আসছি। তো আমরা দাঁড়িয়ে যাই। দাঁড়িয়ে যাওয়ার পরে আমি মিনারুল আর মামুনকে বলতে থাকি আমাদের তো বাড়ি পৌঁছানো লাগবে, আর বাড়ি যাইতে হলে তো শ্মশানের ওই রাস্তা ধরেই যেতে হবে। তো এই সিচুয়েশনে শ্মশানের রাস্তা দিয়ে যাওয়া হয়তো বা আমাদের ঠিক হবে না। তো মামুন আমাকে বলে যে এই আমরা যদি আরেকটু দক্ষিণ দিকে হেঁটে যাই, হেঁটে পশ্চিম দিকে যাই মাঠের ভিতর দিয়ে, তো পশ্চিম পাশে একটা রাস্তা আছে, ওই রাস্তা ধরে আমাদের বাড়ি যাইতে পারবো। তো আমরা বলি যে আচ্ছা ঠিক আছে, তাহলে ওই রাস্তা দিয়ে যাই, আমরা শ্মশানের রাস্তা দিয়ে আর যাবো না। তো আমরা হাঁটতে থাকি। আনুমানিক 2 থেকে 3 মিনিট হাঁটার পরে আমরা দেখি আবারও সেই শ্মশানের মাঝায়। তো আবারও যখন শ্মশানের মাঝায় দেখি তখন একটু অবাক হই, কারণ আমরা তো শ্মশানটা পিছনে রেখে আসছি। আমরা তো দক্ষিণ দিকে দৌড়াইছি, আর শ্মশানটা হওয়ার কথা উত্তর দিকে। তো শ্মশানের ভিতরে যখন আমরা দেখি তখন রীতিমতো আমাদের গলার পানি শুকিয়ে যায়, আর ভাবতে থাকি আজই মনে হয় আমাদের শেষ দিন। তো যাই হোক, আমরা তিনজনের সাথে বলি যে এখন কি করা যায়। আমরা সুরো কালাম যা পারি, দোয়া দুরুদ যা পারি সেটা পড়তে থাকি, আল্লাহর নাম নিতে থাকি। এর ভিতর আবারও সেই ঝড়, সেই পৈশাচিক চিৎকার, সেই হাসি। নিজেদেরকে আর সামলে রাখতে পারতেছিলাম না, এতটাই ভয় পাচ্ছিলাম। তো আমরা আবারও ভাবি যে আমরা দৌড়ানো শুরু করব, বাট এবার আর দৌড়াতে পারি না। আমাদের মনে হচ্ছিল যে নিচ থেকে আমাদের পা কেউ ধরে রাখছে, আমরা পা উঠাতে পারতেছি না, এরম একটা অবস্থা। আমরা কোনোভাবে পা উঠাতে পারি না, দৌড়ানোর চেষ্টা করি বাট দৌড়াতে পারি না। তো এসব করতে করতে আমরা দেখি সেই কালো অবয়বটি আমাদের সামনে। তো কালো অবয়বটিকে দেখে আমরা রীতিমতো সব কিছুই ভুলে যাই, সেই আল্লাহর নাম, দোয়া কালাম সব কিছুই ভুলে যাই। মানে আমরা অবাক হয়ে শুধু কালো অবয়বটিকে দেখতে থাকি, আর কালো অবয়বটি আমাদের দিকে হেঁটে আসতে থাকে। তো আমাদের থেকে যখন 2-3 মিটার দূরে থাকে কালো অবয়বটি, তখনই আমরা লক্ষ্য করি যে আমাদের সাথে রাস্তায় যে হুজুরটা দেখা হয়েছিল, ওই হুজুরটা রাস্তার উপরে দাঁড়ানো। তো যখনই রাস্তার উপরে হুজুরটাকে আমরা দেখতে পাই, তখনই আর কি আমাদের পায়ে বা গায়ে হাত পায়ে শক্তি ফিরে পাই। আমরা কোনো কিছু না ভেবে যে আমাদের সামনে একটা মানুষ আছে, আমরা ওই দিকে দৌড়াবো। তো সেদিকে না দৌড়াইয়ে আমরা আবারও সেই মাঠের দিকে দৌড়ানো শুরু করি। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে দেখি যে আমরা 2 জন আছি, অর্থাৎ মিনারুল আর আমি আছি, মামুন আমাদের সাথে নাই। তো আমরা মামুনের খুঁজতে থাকি, তখন আর কোনো শব্দ নাই, কোনো বাতাস নাই, কোনো কিছুই নাই। আমরা মামুনের নাম ধরে চিৎকার করে ডাকতে থাকি, কিন্তু কোনো সাড়া শব্দ পাই না। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে একটা জমির ভিতরে মামুনকে পাই, অজ্ঞান অবস্থায়, কাদামাটি মাখানো। তো আমরা মামুনের জ্ঞান ফেরানোর চেষ্টা করি, বাট কোনোভাবে জ্ঞান ফেরে না। তো আমরা যেখানে মামুনকে খুঁজে পাই তার উপরেই আর কি কিছু বাড়িঘর, অর্থাৎ মাঠের শুরুতে যে বাড়িঘরগুলো থাকে সেই বাড়িঘর আর কি। তা আমি আর মিনারুল সিদ্ধান্ত নিই যে মামুনকে কাঁধে করে বাড়ির ভিতরে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে বাড়ি যারা আছে তাদেরকে সব কিছু খুলে বলে তারপরে মামুনের জ্ঞান ফেরানোর চেষ্টা করব। তো যে কথা সেই কাজে আমরা মামুনকে কাঁধে তুলি। যখনই আমরা মামুনকে কাঁধে তুলি তখনই ফজরের আজান দেয়, আর ফজরের আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মামুনের জ্ঞান ফিরে আসে। আর জ্ঞান ফিরে আসার সঙ্গে সঙ্গে মামুন চিৎকার করতে থাকে যে আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই, আমাকে ছেড়ে দাও, আমি মরতে চাই না। তো আমরা মামুনকে শান্ত করে মাঠের উপরে যে বাড়ি দেখতে পাই, বাড়ির ভিতরে ঢুকি। তো বাড়ির ভিতরে ঢুকার পরে দেখি যে একটা মহিলা,
তো হয়তো বা নামাজ পড়ার জন্য উঠছে। মহিলা আমাদেরকে দেখে মহিলা চিৎকার দেয় ভয়ে। তো চিৎকার শুনে বাড়ির পুরুষ মানুষ বের হয়ে আসে। পুরুষ মানুষরা আমাদেরকে বলে যে তোমরা কারা, কোথা থেকে আসছো। তো আমরা আমাদের পরিচয় দিই। পরিচয় দেওয়ার পরে সেই পুরুষ লোকটা আমাদের আব্বুদেরকে আর কি চেনে। তো আমাদের কাছে জিজ্ঞাসা করে এত ভোরবেলায় তোমরা কোথা থেকে আসছো, গায়ে কাদামাটি মাখানো কেন। তো আমরা সেই পুরুষ লোকটার সাথে সব কথা শেয়ার করি যে আমাদের সাথে কি কি ঘটছে। তো পুরুষ লোকটা আমাদের কথা শুনে যে বলে যে আচ্ছা ঠিক আছে, তোমরা এক কাজ করো, তোমরা তো অনেক ভয় পাইছো, তা চলো মসজিদের ইমামের কাছে যাই, ওনার কাছ থেকে একটু ঝাড়ফুঁক করে পানি পড়ে দিবে, তোমরা সেটা নিয়ে বাড়ি চলে যাও। তো যে কথা সেই কাজ, আমরা আমাদেরকে নিয়ে মসজিদে ইমামের কাছে যাই। যাওয়ার পরে ইমাম সাহেবের সাথে সব কথা শেয়ার করি। শেয়ার করার পরে ইমাম সাহেব আর কি আমাদের ঝাড়ফুঁক করে দেয়, পানি পড়ে দেয়। আমরা সেটা খাই। খাওয়ার পরে ইমাম সাহেব আমাদেরকে বলে যে তোমরা বাসায় যাবা, বাসায় যেয়ে গোসল করে তারপরে কিছু খাওয়া দাওয়া করবা, গোসল করার আগে কোনো কিছু খাওয়া দাওয়া করবা না। তো যেহেতু সকাল হয়ে যায় আমরা বাড়ি চলে আসি। বাড়ি চলে আসার পরে বাড়ির লোকজন আর কি আমাদের কাছে জিজ্ঞাসা করে কাদামাটি মাখানো কেন, সারা রাত কোথায় ছিলাম। তো এখানে বলে রাখি, ঘটনার শুরুতে আমি বলছিলাম যে ছদ্মনাম ব্যবহার করা হবে। কেন ব্যবহার করা হবে সেটা ঘটনার ভিতরেই জানতে পারবেন। তো এখানে সেটাই আমি ক্লিয়ার করে দিই যে আসলে আমরা বাড়িতে কোনো কিছু বলতে পারতেছিলাম না, শুধুমাত্র একটাই কারণ, আমি যখন কবিরাজের কাছে যাই ব্ল্যাক ম্যাজিকের জন্য, তো কবিরাজ আমাকে একটা শর্ত জুড়ে দেয়। শর্তটা ছিল এই যে তুমি যে ব্ল্যাক ম্যাজিক করতেছো, এই ব্ল্যাক ম্যাজিকের কথা মেয়ের ফ্যামিলি কিংবা মেয়ে যদি কোনোভাবেই জানতে পারে, তো যেদিনই জানতে পারবে তারপর থেকে তোমাদের ভিতরে দূরত্বটা বাড়তে থাকবে। মেয়েটা এক পর্যায়ে তোমাকে ছেড়ে চলে যাবে, তোমাদের ভিতরে আর সম্পর্ক থাকবে না। তো যার কারণে বাড়ি আসলে আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো শেয়ার করতে পারতেছিলাম না। তো আমরা বাড়ি বলি যেরকম রাতে অনুষ্ঠান দেখতে গেছিলাম, তো মাঠ দিয়ে হাঁটতে আসছে, তো যার কারণে কাদামাটি মেখে গেছে। তো বাড়ির থেকে একটু বকাঝকা করে যে সারা রাত বাইরে থাকা। যাই হোক, আমরা গোসল করি, গোসল করে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করার পরে তিনজন আবার এক জায়গায় হই, মামুন, আমি আর মিনারুল। এক জায়গায় হওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা কবিরাজের সাথে দেখা করব আবারও, যে আমাদের সাথে এমনটা কেন হলো। তো আমরা আবারও কবিরাজের বাসায় যাই, কিন্তু দুঃখের বিষয় এবার কবিরাজকে আর বাসায় পাই না। তো কবিরাজের ওয়াইফের কাছে আমরা জানতে পারি যে কবিরাজ ইন্ডিয়ায় গেছে কোনো একটা কাজে, 1-1.5 মাস পরে ফিরে আসবে। তো আমরা আসলে 1-1.5 মাস অপেক্ষা করতেও পারতেছিলাম না, আবার অন্য কোনো হুজুরের কাছেও যাইতে পারতেছিলাম না, যে অন্য কোনো হুজুরের কাছে গেলে বিষয়টা যদি জানাজানি হয়, কোনোভাবে যদি সুমি জেনে যায়, তো একটা ভয়ে অন্য কোনো হুজুরের কাছেও যাইতে পারতেছিলাম না। তো আমরা 1.5 মাস মতো অপেক্ষা করতে থাকি। এই 1.5 মাসে অনেক ঘটনা ঘটে, ছোটোখাটো, যেটা আর শেয়ার করলাম না। এমনিতেই ঘটনাটাই অনেক বড় হয়ে গেল, তো ছোটোখাটো যে বিষয়গুলো সেটা শেয়ার করলাম না। তো 1-1.5 মাস পরে আমরা আবারও কবিরাজের বাসায় যাই। আবারও দুঃখের সাথে বলতে হয় কবিরাজকে বাসায় পাই না। তো এবার কবিরাজকে বাসায় না পাওয়াতে একটু হতাশ হই যে এখন আমরা কি করব। তো আমরা আবারও বাসায় চলে আসি। সমস্যা কিন্তু হতেই থাকে, ছোট বড় অনেক সমস্যায় হতে থাকে, কিন্তু সেটা শেয়ার করলাম না। এভাবেই দিনকাল কাটতে থাকে। একটা পর্যায়ে কোনো কুল কিনারা পাচ্ছিলাম না যে কি করব, অন্য কোনো হুজুরের কাছেও যাইতে পারতেছি না। তো একদিন রাত্রেবেলায় আমি ঘুমানোর পরে আমার স্বপ্নের ভিতরে দেখি আমরা রাস্তায় যে হুজুরটাকে দেখছিলাম, যে আমাদেরকে নিষেধ করছিল, ওই হুজুরটাই আমাদের স্বপ্নের ভিতরে এসে আমাদেরকে বলে যে তোমরা যে কাজটা করছো আসলে তোমরা কোনো ভালো কাজ করনি। তো এই সমস্যার থেকে যদি মুক্তি পেতে চাও বা এই সমস্যার যদি সমাধান চাও, তাহলে তোমাদের একটা কাজ করতে হবে। এখন আমি স্বপ্নের ভিতরেই হুজুরকে বলি যে কি কাজ করতে হবে, বলেন, আমি তাই করব। তো হুজুর আমাকে বলে যে তোমরা যে কবরে ডিম পুঁতছো, ওই ডিম দুটো তোমাদেরকে আবার তুলতে হবে। তুলে তোমরা অভয়নগর নোয়াপাড়ায় যে নদীটা আছে,
ওই নদীতে ফেলে আসতে হবে। এটা বলেই হুজুরটা চলে যায়, আমার ঘুম ভেঙে যায়। ঘুমটা ভাঙার পরে আমি মানে অনুভব করি যে রুমের ভিতরে একটা মিষ্টি ঘ্রাণ, আসলে তেমন পারফিউম আমি কখনো ব্যবহার করি নাই, তেমন সুগন্ধি কখনো ব্যবহার করিনি, আর কারোর কাছ থেকে তেমন সুগন্ধি পাইনি। তো মিষ্টি একটা ঘ্রাণ, মানে অন্যরকম। তো যাই হোক, আমি ঘুম থেকে উঠি সকালবেলা, উঠে মামুনের আর মিনারুলকে ডাকি। মিনারুলের আর মামুনের সাথে আমার স্বপ্নের কথা শেয়ার করি। তারা আমাকে অবাক করে বলে যে আমরাও সেম স্বপ্নটা দেখছি। তো আমরা আর কোনো কিছু ভাবি না, আমরা সিদ্ধান্ত নিই যে ডিম 2টা তুলতে হবে। এখন এই যে হুজুর আমাদের স্বপ্নের ভিতরে বলে গেছে, এ কিন্তু আমাদের ওই কখন তুলতে হবে, রাতে তুলতে হবে কি দিনে তুলতে হবে, এরকম কোনো শর্ত দিয়ে যায় নাই। তো আমরা ওই সকালবেলায় ডিম 2টা তুলে ফেলি। তুলে সেই নপাড়া অভয়নগর নপাড়ার যে নদীটা আছে, নদীতে ফেলে আসি। ফেলে আসার পরে আমরা একটু স্বস্তিতে থাকি যে আর হয়তো বা কিছু হবে না, আল্লাহর রহমতে আর কোনো কিছুই হয় না, সব কিছুই সুন্দরভাবেই সমাধান হয়ে যায়। তো আমি, সুমি, মিনারুল, মামুন সবাই এখন সুখে শান্তিতে আছি। আমাদের 2টা বাচ্চা আছে। তো সবার কাছে একটাই অনুরোধ করব, কেউ কখনো ব্ল্যাক ম্যাজিক করবেন না। ব্ল্যাক ম্যাজিক হয়তো বা সাময়িক আপনাকে শান্তি দিবে, বাট যতটুকু শান্তি দিবে তার থেকেও বেশি পরিমাণ অশান্তি দিবে বা কষ্ট দিবে। তো সবার কাছে অনুরোধ করব, কোনো কারণে সে হোক ভালোবাসার জন্য কিংবা শত্রুতার কারণে ব্ল্যাক ম্যাজিক করবেন না। ব্ল্যাক ম্যাজিক আসলেই ভালো কিছু না, যার ভুক্তভোগী আমি। তো সবার কাছে দোয়া চাই, আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন সুখে শান্তিতে সারা জীবন থাকতে পারি, আমাদের বাচ্চা কাচ্চাকে সঠিক পথ দেখাতে পারি। তো রাসেল ভাইয়ের কাছে একটাই অনুরোধ, আমার ঘটনাটি শেয়ার করলে আমাকে জানাবেন, যদি শেয়ার নাও করেন তাও আমাকে জানাবেন। তো আজ আমি আমার ঘটনা এখানে শেষ করছি। আমার কাছে আরও অনেক ঘটনা আছে, গ্রাম কেন্দ্রিক, শহর কেন্দ্রিক, ব্ল্যাক ম্যাজিক কেন্দ্রিক। তো আমি এখন থেকে প্রতিনিয়ত ঘটনা দেওয়ার চেষ্টা করব। রাসেল ভাই, আপনি যদি চান তো সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আসসালামু আলাইকুম। 238তম এপিসোড শুনছিলেন বলছি এই কারণ এইখানে আজকে আমাদের ইতি টানতে হবে। যাওয়ার আগে বলে যাই, পৃথিবীর মঙ্গল হোক, বিশেষ করে বাংলাদেশের সমস্ত অস্থিরতা দূরে যাক, মানুষের মধ্যে শান্তি ফিরে আসুক, এবং আমরা যেন তুচ্ছ কারণে একে অন্যের সাথে তর্কে জড়িয়ে না পড়ি, একে অন্যের জায়গা থেকে সরে না আসি। এবং এই কয়েকদিন আমি দেখেছি অনেক বন্ধুত্বের ফাটল ধরেছে, অনেক মতের অমিলের কারণে সম্পর্ক ভেঙে গিয়েছে। আমাদের একটি সম্পর্ক গড়তে কিন্তু বছরের পর বছর লেগে যায়, কিন্তু একটি সম্পর্ক ভাঙতে কয়েক সেকেন্ডের ডিসিশনই যথেষ্ট। সুতরাং আমি বলবো যে এই মহামূল্যবান সম্পর্কগুলো প্লিজ 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 ভাঙবেন না। এবং আপনারা জানেন তো যে আপনি আপনার বন্ধুর সঙ্গে যখন তার মতাদর্শ নিয়ে তর্ক করছেন, সেখানে একটি তৃতীয় পক্ষেরই শুধুমাত্র সুবিধা হচ্ছে, সেখানে আপনাদের দুইজনের কোনো সুবিধা হচ্ছে না। তার চেয়ে ঠান্ডা মাথায় বসুন, দুইজনকে সময় দিন। হয়তো আপনি পরিবর্তিত হবেন, অথবা সে পরিবর্তিত হবে, অথবা দুইজন একটি কেন্দ্রবিন্দুতে এসে মিলবেন যে হ্যাঁ, তোমার এটা আদর্শ, আমার এটা আদর্শ। কিন্তু আপনি দেখবেন যে যেই আদর্শই ফলো করুক না কেন, বা যার যা আদর্শই হোক না কেন, সব পক্ষের মূল যে কথাটা সেটা কিন্তু একই। অর্থাৎ আমরা সবাই দেশকে ভালোবাসি, আমরা সবাই দেশের উপকার করতে চাই, এবং এই যে দেশকে ভালোবাসি তার জন্যই আমাদের সব কিছু এবং সমস্ত কিছুর যত নিয়ম বানানো সব কিছুই কিন্তু সঠিকভাবেই বানানো হয়েছে। কিন্তু ওই যে বললাম, সুবিধাবাদী কিছু মানুষ যারা সিস্টেমের মধ্যে ঢুকে পড়লেই সেই সিস্টেম ভাঙতে চায়, সেই মানুষ সব জায়গাতেই রয়েছে। তার জন্য কেউ ভালো, কেউ খারাপ, কেউ খারাপ, কেউ ভালো, এমন ব্যাপারটা নিয়ে তর্ক করার কোনো মানে নেই। বরং কাছের মানুষগুলোকে কাছে ধরে রাখুন, দেখবেন সময় কিছুটা গড়ালে সব কিছু আবার আগের মতো হয়ে যাবে। এবং আশা করছি আপনারা সেই বিশ্বাসেই একে অপরের আস্থা হয়ে থাকবেন, একে অপরকে আঁকড়ে ধরে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের কাছে এইটুকুই অনুরোধ যে আপনারা সবাই একসাথে থাকুন, ভালো থাকুন, ভালোর দলে থাকুন। আমার জ্ঞান খুব সীমিত, কিন্তু এইটুকু কথা আমি আপনাদের বলে যেতেই পারি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।